শতাধিক দেশে ট্রাম্পের শুল্ক ঘোষণায় তোলপাড় গোটা বিশ্ব। সিদ্ধান্ত ভুল ও অন্যায্য বলে সমালোচনা বিশ্ব নেতাদের। ইসরায়েলের বিমান হামলায় কেঁপে উঠল দামেস্ক ও হামা শহর, গাজায় আরও ৭৭ ফিলিস্তিনি নিহত। যুদ্ধ ও অবরোধ বাড়ানোর ঘোষণা নেতানিয়াহুর, আইসিসির পরোয়ানা উপেক্ষা করেই হাঙ্গেরি সফর। মিয়ানমারে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা জান্তা বাহিনীর, ভূমিকম্পে নিহতের সংখ্যা ছাড়ালো ৩,০০০। রাজনীতি থেকে অবসর নিচ্ছেন মোদি, দাবি শিবসেনা নেতার, বিজেপির অস্বীকার। সুপ্রিয় দর্শক, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, বিশ্বজুড়ে প্রতিদিনের এমন বিভিন্ন খবর নিয়ে আমি ইকবাল মাহমুদ অনেক আছি আপনাদের সাথে। বাংলাদেশ সহ বিশ্বের ১০০রও বেশি দেশের পণ্যের ওপর বিভিন্ন মাত্রায় শুল্ক আরোপ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার বিকেল ৪টায় হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে নতুন এ শুল্ক আরোপের ঘোষণা দেন তিনি। কোনো দেশের ওপর কত হারে পারস্পরিক শুল্ক আরোপ হবে তার একটি তালিকা তুলে ধরেন তিনি। এতে গোটা দুনিয়ায় আলোড়ন সৃষ্টি হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি জানায়, অনেক দেশ ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তকে বাণিজ্য যুদ্ধ হিসেবে আখ্যায়িত করেছেন। অর্থনীতিবিদরা সতর্ক করেছেন, এই বাণিজ্য যুদ্ধ শুরু হলে তাতে কেউই জয়ী হবে না। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসেই ভারত, চীন, মেক্সিকো সহ বেশ কয়েকটি দেশের পণ্য শুল্ক আরোপ করেছিলেন বহুল আলোচিত সমালোচিত এ রিপাবলিকান নেতা। কিন্তু ডোনাল্ড ট্রাম্প শুল্ক আরোপের ঘোষণার এই দিনটিকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতা দিবস হিসাবে অভিহিত করে বলেন, আমরা একটি স্বাধীন ও সুন্দর জাতি হতে যাচ্ছি। এদিকে বিশ্বজুড়ে শতাধিক দেশের পণ্যে উচ্চ শুল্ক আরোপ করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছেন বিশ্ব নেতারা। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ইউরোপীয় ইউনিয়নের ওপর আরোপিত ২০% শুল্ক হারকে ভুল বলে অভিহিত করেছেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ বলেছেন, তার দেশের পণ্যের ওপর ১০% আমদানি কর অযৌক্তিক। আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী তাওসেইচ মাইকেল মার্টিন বলেছেন, ট্রাম্পের সিদ্ধান্ত গভীরভাবে দুঃখজনক, এটি থেকে কেউ উপকৃত হবে না। জাপান বলেছে, তাদের পণ্যে ২৪% শুল্ক আরোপ অত্যন্ত দুঃখজনক। অন্যদিকে থাইল্যান্ড বলেছে, সে দেশের জন্য আরোপিত ৩৬% শুল্ক আরোপের বিষয়ে আলোচনা করবে। আর ২৫% হারে শুল্ক আরোপিত দেশ দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হান ডাক-সু বলেছেন, তার সরকার বাণিজ্য সংকট কাটিয়ে ওঠার উপায় খুঁজবে। সিরিয়ার দামেস্ক ও হামায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল, তবে হতাহত বা ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি। সিরিয়ার সংবাদ সংস্থা সানা জানিয়েছে, বুধবার রাতে দামেস্কের বার্জেই আবাসিক এলাকার বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র ভবনের আশেপাশে ইসরায়েলি বাহিনী বিমান হামলা করে। অন্য বিমান হামলাটি হয় সিরিয়ার কেন্দ্রীয় শহর হামার আশপাশে। গেল ডিসেম্বরে বাশার আল আসাদের সরকারের পতনের পর ইসরায়েল সিরিয়ার গোলান মালভূমির আরও এলাকা দখল করেছে। এটি ১৯৭৪ সালে করা এক চুক্তির লঙ্ঘন বলে মনে করা হচ্ছে। এদিকে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় আরও ৭৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকেই। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার খবরে বলা হয়, বুধবার ভোর থেকে পরবর্তী ২৪ ঘন্টায় ইসরায়েলি হামলায় গাজায় এই হতাহতের ঘটনা ঘটে। এর ফলে এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৫০,৪২৩ জনে পৌঁছেছে। বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের আগ্রাসনে ৫০,৪২৩ জন মারা গেছে, আহত হয়েছে ১,১৪,৬৩৮ জন। গাজায় ধাপে ধাপে যুদ্ধ ও অবরোধ বাড়ানোর ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জিম্মিদের ফিরিয়ে না আনা পর্যন্ত এই প্রক্রিয়া অব্যাহত থাকবে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, নেতানিয়াহু প্রশাসন গাজার মোরাক করিডরের নিয়ন্ত্রণ নেয়ার ঘোষণা দিয়েছে। এটি ফিলাডেলফি করিডরের মতোই তেল আবিবের দখলে থাকবে। মঙ্গলবার রাতে ইসরায়েলি সেনাবাহিনী মোরাক করিডর দখলের চেষ্টা করে। তেল আবিবের হিসাব অনুযায়ী গাজায় এখনও ৫৯ জন ইসরায়েলি বন্দী আছেন, তাদের মধ্যে ২৪ জন জীবিত বলে ধারণা করা হচ্ছে। এদিকে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা উপেক্ষা করেই হাঙ্গেরি সফরে গেলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গেল বুধবার সন্ধ্যার পর তাকে বহনকারী বিমানটি তেল আবিব বিমানবন্দর ছেড়ে যায়। বৃহস্পতিবার ইসরায়েলি সংবাদ মাধ্যম ইয়েদিয়েত অহরোনাত এ তথ্য জানিয়েছে। গাজায় ৫০,০০০-এরও বেশি ফিলিস্তিনিকে হত্যার অভিযোগে অভিযুক্ত নেতানিয়াহুকে দোষী সাব্যস্ত করে আইসিসি।
গেল নভেম্বরে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়। হাঙ্গেরি সহ আইসিসির মোট সদস্য রাষ্ট্র ১২৫টি দেশ। আইসিসির কোনো নিজস্ব পুলিশ বাহিনী নেই, তবে আদালতের সনদ অনুযায়ী আইসিসির ঘোষিত কোনো আসামি ১২৫টি সদস্য রাষ্ট্রের কোনো একটিতে অবস্থান করলে তাকে গ্রেপ্তার করা সে দেশের সরকারের দায়িত্ব। মিয়ানমারে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা করেছে দেশটির সামরিক জান্তা বাহিনী। বিরোধী গোষ্ঠীগুলোর সম্মতি ছাড়াই একতরফাভাবেই এ ঘোষণা দিল দেশটির সামরিক বাহিনী। মিয়ানমারের সংবাদ মাধ্যম MRTV জানিয়েছে, বুধবার থেকে আসছে ২২ এপ্রিল পর্যন্ত এ যুদ্ধবিরতি বলবৎ থাকবে। ভূমিকম্পে ব্যাপক ক্ষতিগ্রস্ত দেশটিতে উদ্ধার অভিযানের স্বার্থে সরকার বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলো একতরফাভাবে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিল। তবে জান্তা বাহিনী সতর্ক করে বলেছে, এখন কোনোভাবেই কারো ওপর হামলা চালানো যাবে না। এদিকে ৭.৭ মাত্রার ভূমিকম্পে লণ্ডভণ্ড মিয়ানমারের নিহতের সংখ্যা ৩,০০০ ছাড়িয়েছে। দেশটির সামরিক সরকারের বরাত দিয়ে বৃহস্পতিবার মার্কিন সংবাদ মাধ্যম এপির খবরে বলা হয়, ৩,০৮৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এক বিবৃতিতে জান্তা সরকার জানায়, ভূমিকম্পে ৪,৭১৫ জন আহত হয়েছেন, নিখোঁজ রয়েছেন ৩৪১ জন। বুধবার রাজধানী নেপিদোর একটি হোটেলের ধ্বংসস্তূপ থেকে ২ জন পুরুষের মরদেহ উদ্ধার করা হয়। অন্য শহরের একটি গেস্ট হাউস থেকে আরও ১ জন পুরুষকে জীবিত উদ্ধার করা হয়েছে। জাতিসংঘ জানায়, মিয়ানমারের ৬টি অঞ্চলে ২৮ মিলিয়ন মানুষ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে। ত্রাণ সহায়তার জন্য $১২ মিলিয়ন জরুরি তহবিল বরাদ্দ দেওয়া হয়েছে। পদত্যাগ করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি রাজনীতি থেকে অবসর নেয়ারও পরিকল্পনা রয়েছে তার। এমনকি বিজেপির পরবর্তী প্রধানমন্ত্রী কোন রাজ্য থেকে হবেন তার সিদ্ধান্ত পাকাপোক্ত, এমন চাঞ্চল্যকর দাবি করেছেন শিবসেনা ইউবিটি নেতা সঞ্জয় রাউত। হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়া টুডে সহ বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, গেল ৩০ মার্চ মুম্বাইয়ে রাউত এসব দাবি করেন। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেপ্টেম্বরে অবসর নেয়ার পরিকল্পনা করছেন। রাউতের ধারণা, গেল ৩০ মার্চ মোদী আরএসএস সদর দপ্তরে গিয়ে দলের প্রধান মোহন ভাগবতের কাছে অবসরের আবেদনপত্র জমা দিয়েছেন। আরএসএসের সিদ্ধান্ত অনুযায়ী মোদীর উত্তরসূরি নির্বাচন হবেন মহারাষ্ট্র থেকে। সঞ্জয় রাউতের দাবি অস্বীকার করেছেন বিজেপির সিনিয়র নেতা এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী মোদী আরও অনেক বছর দেশকে নেতৃত্ব দেবেন। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিন। এমন আরও নানা খবর নিয়ে আগামীকাল আবারও আপনাদের সামনে হাজির হব। আপনাদের মন্তব্য, পরামর্শ আমাদের এই আয়োজনকে আরও প্রাণবন্ত ও সৃজনশীল করে তুলতে পারে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ৫২ টিভির সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।